লম্বু, যা তো গিয়ে দেখ ওরা সবাই তৈরি হলো কিনা। পুরুষ মানুষ বলে সব ভাইদের তৈরি হতে বেশি সময় লাগলো না। আধা ঘন্টায় সবাই তৈরি হয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে, কিন্তু যাকে নিয়ে এই ট্রিট তারই খবর নেই। এতক্ষণ ধরে কি এমন সাজগোজ করছে যে সবাইকে দাঁড় করিয়ে রেখেছে? কোনো আয়োজিত অনুষ্ঠান কিংবা জন্মদিন পার্টিতে তো আর কখনো ভারী সাজ পোশাকে সাজতে দেখা যায়নি প্রাণেশাকে। যেখানে বাড়ির অন্য বোনেরা মেকআপ ও জামা কাপড় সিলেক্ট করা নিয়ে হইচই শুরু করে, সেখানে প্রাণেশা থাকে নির্বিকার। কোনো কিছু ধরা ছোঁয়াতেও তেমন থাকে না। তেমনই সাজগোজের ব্যাপারেও খুব একটা মাথা ঘামায় না। একদম শেষ মুহূর্তে বাড়ি যা পড়ে তাই পরেই হাজির হয়ে যায়। এই নিয়ে তহমিনা আহমেদের দুঃখের শেষ নেই। মেয়ের জন্য প্রতি ঈদে তিনি শাড়ি, থ্রি পিস, জুয়েলারি কিনেন, অথচ প্রাণেশা সেসব পরেও না। হাতে নিয়ে পছন্দ অপছন্দ কিছুই জানান না। নতুন কাপড় পেলে মুচকি হেসে সেগুলো তুলে রাখে আলমারিতে। যেই মেয়ের সাজগোজ নিয়ে কোনো আগ্রহ নেই। আজ তার এত দেরি দেখে অধৈর্য হয়ে পড়েছে অনির্বাণ। এই জন্যই রৌদানকে হুকুম করেছে একবার গিয়ে দেখে আসতে। বোনেরাও ও তার বউয়ের তৈরি হওয়া আর কতদূর। ভাইয়ের আদেশ শুনে রোদন সবে মাত্র পা ফেলেছিল ওপরে গিয়ে চেক করবে, তখনই নিজের রুমের দরজা খুলে সব বোনদেরকে বের করে দিল। প্রাণেশার হাত ধরে তাকে খুব সাবধানে ড্রয়িং রুমে এনে দাঁড় করালো রূপকথা। রোদনের সঙ্গে সঙ্গে বলল, ওই তো ভাবি চলে এসেছে। প্রাণেশা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। হিলটা খুব বিরক্ত করছে তাকে। আঙুলে ব্যথা পাচ্ছে। শাড়ি পরার ইচ্ছে ছিল না, কিন্তু রূপকথার আদুরে কথায় না পড়ে উপায়ও ছিল না। এই মানুষটার কথা অগ্রাহ্য করার সাহস প্রাণেশার নেই বলেই অনুরোধ করা মাত্রই ঘাড় নেড়ে শাড়ি পরতে গিয়েছে। সব কাজেই রূপকথাই তাকে সাহায্য করছে। সাজগোজ কমপ্লিট করে এখন বাইরে এসে আবারও শেষে একবার প্রাণেশার সম্পূর্ণ সাজটা দেখছিল রূপকথা। দেখা শেষ হলে ভ্রু নাচিয়ে বলল, খুব তো বলতি শাড়ি পরলে তোকে দেখতে খারাপ লাগবে। কই, এখন তো তোকে মোটেও খারাপ লাগছে না, একদম বউ বউ লাগছে। মনে হচ্ছে জলজন্ত একটা পরী নেমে এসেছে এই আনন্দপুরীতে। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হলো প্রাণেশার। এইভাবে পচানোর মানে কি? সে অনভ্যস্ত হাতে শাড়ির এদিক ওদিক টানছিল। গতকালকে শাড়ি পরে যে কি অস্বস্তি হচ্ছিল তার। ভারী শাড়ি গায়ে জড়িয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা কি চারদিখানি কথা? যে পরে সেই জানে গরম কত প্রকার। এখনো ঠিক সেই রকমই অনুভূতি হচ্ছে। আবার মনে হচ্ছে শরীরের এখানে ওখানে সব জায়গা চুলকাচ্ছে। এটা ছিঁড়ে ফেলে যদি সে দৌড় দিতে পারতো তাহলেই বোধহয় একটু স্বস্তি পেত, কিন্তু তা তো আর হওয়ার নয়। রূপকথার আদুরে কথার ফাঁকে করা আদেশ অভিমান মিশানো একটা কথাও ছিল। শাড়ি না পরলে তুই আমার সাথে আর কথা বলবি না। দুনিয়ার সবার সাথে কথা বন্ধ করে দিলেও কষ্ট হবে না প্রাণেশার। কষ্ট হবে এই বিশ্বস্ত মানুষটা যদি তার উপর রাগ ও অভিমান পুষে দিন কাটায়। তাই তার আদেশ হোক কিংবা অনুরোধ, কথা রাখতেই খুব সাদামাটা ডিজাইনের এই মেরুন রঙের শাড়িটা গায়ে জড়িয়েছে। মুখে দিয়েছে দামি দামি প্রসাধনী, যদিও হালকা মেকআপ। তবুও এই শাড়ি মেকআপ তার প্রচন্ড অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। এর মধ্যে আবারও সবার অবাক করা দৃষ্টি দেখে কোন দিক দিয়ে পালানো যায় সেই পথে খুঁজছিল। দুর্ভাগ্য, সেটাও আজ পেল না। কোনো দিকেই ফাঁকা নেই যেদিক দিয়ে আরামসে পালাতে পারবে। আর তার এসব লজ্জা অস্বস্তিকে পাত্তা দিল না রূপকথা। মিটিমিটি হাসি ঠোঁটে ঝুলিয়ে হাত ধরে ধীরে ধীরে আস্তে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে সাহায্য করলো। প্রাণেশা শুধু পারল না হাত ছাড়িয়ে দৌড় দিতে। সবার সামনে দৌড়ানোতে লজ্জা আরো জেঁকে ধরলো প্রাণেশাকে। সে চোখ তুলে উপরের দিকে তাকাতেই পারল না। তবে না তাকিয়ে বুঝলো কেউ একজন দু চোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে তাকে দেখে। আশ্চর্য, এমনটা কেন ভেবে পেল না প্রাণেশা। ঠোঁট কামড়ে নতমুখী দাঁড়িয়ে রইল সে। রূপকথা বলল, চাচিম্মা, শ্বাসটা কি ঠিক আছে? আর কিছু লাগবে? তহমিনা আহমেদ মেয়ের সামনে এসে দু চোখ ভরে মেয়েকে দেখে স্নেহের পরশে সম্পূর্ণ মুখ ছুঁয়ে কপালে আদর দিয়ে বললেন, এখন মনে হচ্ছে আমার মেয়েটা একদম স্বয়ংসম্পূর্ণা, কোনো ত্রুটি নেই। আমরা তো তোকে সবসময় এভাবেই দেখতে চাই প্রাণ। এইটুকু আদুরে দু চোখ ভাসিয়ে কাদার কথা ছিল প্রাণেশার, কিন্তু কাঁদল না সে। দাঁতে দাঁত চেপে চোখের পানি কন্ট্রোল করে নিশ্চুপে দাঁড়িয়ে রইল। মা চাচিরা আজ খুব প্রশংসা করছেন প্রাণেশার রূপের, সাজের, সাজ পোশাকের, সবকিছুর। শুনেও সেসব প্রশংসায় আজ মনের কোণে আবেগ জমা হলো না। সবকিছুই নিছকে সময় ও পরিস্থিতির পরিবর্তন ভেবে মেনে নিল। সবাই যখন প্রাণেশাকে এই রূপে সাজে দেখে অবিরত প্রশংসা করছিল, বিরক্ত হয়ে রাফিয়ান বলে উঠল, সোনাপুকে তো 24 ঘন্টাই দেখো, আগে যা ছিল এখনও তাই আছে। খামোখা আটকে রেখে দেরি করাচ্ছ। মনে হচ্ছে রাত আজ এখানেই শেষ হয়ে যাবে।
রাফিয়ানের গলার আওয়াজে অনির্বাণ নিজেও সহজ হলো। কতক্ষণ পর তার ঘোর কাটল সেটা সে নিজেও বুঝলো না, শুধু অনুভব করলো তার সামনে থাকা দৃশ্য ও নারীটি যেন কোনো রূপকথার রাজ্যের রাজকন্যা। শাড়ি, গয়না, মেকআপ, খোপায় আবার নিজেদের বাগানের অলকানন্দা ফুল, সব মিলিয়ে প্রাণেশার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে মনের পর্দায় ধরা দিল। অথচ এর আগে কোনোদিন এই মেয়েকে এভাবে দেখেনি সে, এত মুগ্ধ হয়নি, এত শান্তি পায়নি। সবটাই কি তবে বৈধ সম্পর্কের ভারী ও দামি সিলমোহরের কারণে? ভেবে কুল পেল না অনির্বাণ। মুগ্ধতা কাটিয়ে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগলো তার। চশমা পরে সেও যেন ভুল ও অবিশ্বাস্য কিছু দেখে নিল আজ। আর এই দেখাটাই তার মনটাকে টালমাটাল করে দিল। মেয়েলি পোশাক আশাকে যে একটা অদ্ভুত সৌন্দর্য ও গুণ আছে সেটা মন স্বীকার করতে বাধ্য হলো। না চাইতেও দৃষ্টি সরিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, দেরি হচ্ছে, তোরা গিয়ে গাড়িতে বস। আমি মনে হয় রুমে চাবিটা ফেলে এসেছি, এক্ষুনি ওটা নিয়ে আসতেছি। অনির্বাণের পালিয়ে যাওয়া আর কেউ বুঝতে না পারলেও নাহিয়ান ঠিকই বুঝে নিল। গা দুলানো হাসিতে মুখ ভরে উঠল তার। চেপে রাখতে চেয়েও পারল না, হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, বউয়ের এই রূপ দেখে মেজো ভাইয়া পালিয়েছে, এখন শুধু অজ্ঞান হওয়া বাকি। আশ্চর্যান্বিত মনোভাব নিয়ে সিটির দিকে তাকালো প্রাণেশা। তাকে কি দেখতে এতটাই খারাপ লাগছে যে এইভাবে সরে যেতে হলো? কেউ তার রূপের, গুণের ও মেধার প্রশংসা না করলেও যেমন কষ্ট হয় না, করলেও সেসব নিয়ে খুব একটা আনন্দ ফুর্তিও হয় না। তবে আজকের এই দৃশ্যটা খুবই চোখে লাগলো। ঠোঁট কামড়ে বলল, ভাবি, আমার মনে হয় শাড়িটা চেঞ্জ করে আসা উচিত। কেউ আমাকে দেখে বিব্রত বা বিরক্ত হোক, আমি সেটা চাই না। আসলেই গাড়ির চাবি ফেলে এসেছিল অনির্বাণ। ওটা হাতে নিয়ে নিচে নামতে গিয়ে প্রাণেশার কথাগুলো কানে বাজলো। কটমট চোখে চেয়ে থেকে বলল, এই নিয়ে আর একটা কথা বলবি তো এমন চর দিব, আক্কেল দাঁত সহ সবগুলো দাঁত খসে পড়ে যাবে। যা পড়েছিস সেটাই যথেষ্ট, এখন চুপ করে গাড়িতে এসে বস। অনির্বাণ ড্রাইভ করছে, পাশে বসেছে নাহিয়ান। পিছনে বাকি সবকটা বসে বসে বক বক করছে। সবার মধ্যে নীরবেই শুধু প্রাণেশাই, না কোনো কথা শুনছে, না কোনো কথার উত্তর দিচ্ছে। মন খারাপ নাকি মন ভালো সেটা বোঝার উপায় নেই। লুকিং গ্লাসে বেশ কয়েকবার প্রাণেশার মুখখানি দেখলো অনির্বাণ। তখনও জানলার কাঁচ খুলে বাইরের দিকে দৃষ্টি রেখেছিল প্রাণেশা। বৈরী হাওয়ায় উড়ছে তার সামনে ছোট ছোট চুল। খোপা করা থাকলেও ছোট ছোট চুলকে বেঁধে রাখা হয়নি, ওইগুলো সামনের দিকেই ছিল। কপাল ও গাল ছুঁয়ে যাচ্ছে। আকাশ ফেটে ঝিরিঝিরি বৃষ্টিও নেমেছে। হাত বাড়িয়ে সেই বৃষ্টি ছুঁয়ে দেখছে প্রাণেশা। বৃষ্টির স্পর্শ শুধু শরীর নয়, মন জুড়েও। শীতল স্পর্শ ছুঁয়ে মনের অবসাদ দূর করে দিল। আচমকাই অনির্বাণ ধমকে উঠে বলল, হাত বাহিরে বের করছিস কেন প্রাণেশা? সঙ্গে সঙ্গে ডান হাতটা ভেতরে নিয়ে কাঁচ তুলে দিল প্রাণেশা। ভয় নয়, অন্য মনস্কতার কারণে খুব করে খেয়াল করেছে বিয়ের রাত থেকে অনির্বাণ তাকে ভাই বোনের সামনে অথবা একা পেলেই প্রাণ ডাকছে, নয়তো আগে প্রাণেশা ডাকতো। প্রথম যখন এই কথা শুনে হৃৎপিণ্ড ধরফরিয়ে উঠেছিল, এখনো তাই হলো। আজ কেন যেন তার কোনো তর্কে যেতে ইচ্ছে করছে না, তাই শান্ত হয়ে সিটে হেলান দিয়ে চুপ করে রইল। অন্য সময় হলে এই ধমকের তোয়াক্কা করতো না, ঠিকই এর পাল্টা জবাব দিত। অনির্বাণ নিজেও প্রাণেশাকে এত শান্তশিষ্ট মেজাজে মেনে নিতে পারল না। ঘাড় ফিরিয়ে পিছনে তাকিয়ে বলল, শরীর খারাপ? ঝটপট দুদিকে মাথা নাড়ল প্রাণেশা। অনির্বাণ আর কিছু বলতে চেয়েও থেমে গেল। শহরের নামি দামি রেস্টুরেন্টে এসে পৌঁছেছে ওরা। পার্কিং প্লেসে গাড়ি থামিয়ে ডোর খুলে একে একে সবাইকে নামালো। সব কাজিনরা এলেও আসেনি রূপকথা, আরিয়ানও তাদের ছোট্ট রাজকন্যা। বড় ভাই এখনো অফিসে, আর ভাবি তাকে ছাড়া বাইরে এক পাও ফেলবে না। অগতায় তিনটে মানুষকে ফেলে বাকিদের নিয়ে আসতে হলো। গাড়ি থামার সাথে সাথে ওরা সবাই ছুটে বের হলো। নাহিয়ান সবাইকে ধরে ধরে রেস্টুরেন্টের ভেতরে গেল। সবাই নেমে চলে গেলেও নামতে গিয়ে বিপদে পড়ল প্রাণেশা। হিলের সাথে শাড়ি আটকে গেল, সেটা খুলতে গেলে দামি শাড়িটাও সামান্য ছিঁড়ে গেল। অনির্বাণ বলল, একটা শাড়ি কি করে সামলাতে হয় তাও জানিস না? প্রাণেশা রাগত্ব স্বরে বলল, না, জানি না। কেন? কোনো সমস্যা? সবাইকে সবকিছু জানাতে হবে কেন? রাগ করছিস কেন? আমি এত কিছু মিন করে বলিনি, এমনি বলেছি। এক পা বাইরে দিয়ে শাড়ির প্রতিটা ভাঁজ ঠিক আছে কিনা সেটা দেখে নিয়ে নামতে যেতেই হাত বাড়িয়ে দিল অনির্বাণ। তার কেন যেন মনে হলো এই মেয়ে পা ফেলতে গেলেই পড়ে যাবে। হলেও তাই। রাগ দেখিয়ে অনির্বাণের হাত ধরেনি প্রাণেশা, তাতেই নিচে পা দেওয়া মাত্রই পায়ে মোচড় খেলো। বিরক্তিতে পায়ের জুতোটা খুলে ডাস্টবিনে ফেলে এলো।
হিল ফেলে দিয়ে শান্তি পেল সে। গাড়িতে থাকা নিজের ব্যাকপ্যাক টেনে এনে ভেতর থেকে লেডিস শু বের করে সেটা পরে নিল। সেটা পায়ে পরে নিল। শাড়ির সাথে শু ঠিকঠাক মানালো কিনা কে জানে। সেই হিসাব মেলাতে গেল না অনির্বাণ। বিস্মিত দৃষ্টি নিয়ে পড়ল। জুতা ফেলে দিলি কেন? যা আমার জন্য নয় আমি তা পড়ি না। ও আচ্ছা চল, এইভাবে ঠিক আছে, হিল পরার দরকার নেই। বাই দ্য ওয়ে, তোকে শাড়িতে অনেক প্রিটিশি লাগছে। খোঁচা দিল কিনা প্রশংসা করলো সেসব ভেবে দেখলো না প্রাণেশা। চোখ পাকিয়ে বলল। তাই? ইয়াফ। মুচকি হেসে শব্দটা উচ্চারণ করে নিজের চুলে ব্র্যাক ব্রাশ করতে করতে রেস্টুরেন্টের সিঁড়ির দিকে হাঁটতে লাগলো অনির্বাণ। পাশে তাকিয়ে দেখলো প্রাণেশা আশেপাশে নেই। চমক তো বটে, সেই সাথে ভয় পেল। পেছনে ফিরতেই আরো বেশি চমক খেলো। প্রাণেশা গাড়ির ভেতরে দৌড়ে এসে জানলায় টোকা দিয়ে বলল। আবার গাড়িতে কেন? কিছু নিতে ভুলে গিয়েছিস? গাড়ির কাজ খুলে দাঁত কেলিয়ে হাসলো প্রাণেশা। শাড়ি দেখিয়ে বলল। এটা চেঞ্জ করতে এসেছি। অনির্বাণ আতকে উঠলো। মুখটা তার হা হয়ে গেল। বলল। তুই গাড়ির ভিতরে কাপড় চেঞ্জ করবি? হ্যাঁ তো? ছি, কমন সেন্স বলে যে কিছু একটা আছে সেটাও তোর মধ্যে নেই। প্রাণেশা এত কথা কানে নিল না। শাড়িটা তাকে জ্বালিয়ে মারছে। এর মধ্যে হিল তার পায়ে আঙুল ছিলে গেছে। এত সাজগোজ পরিপাটি তাকে থাকতে হবে না। সে যেমন চলে অভ্যস্ত, যেভাবে শান্তি ও স্বস্তি, সেভাবেই নিজেকে আবিষ্কার করতে গিয়ে ফটাফট শাড়ি ব্লাউজ খুলতে যাচ্ছিল। এর মধ্যে অনির্বাণ পরিমরি করে চেঁচিয়ে উঠে বলল। এই এই সাবধানে, জ্যান্ত একটা পুরুষ মানুষ তোর সামনে দাঁড়িয়ে আছে, আর তুই একটু তো লজ্জা নিজের মধ্যে রাখ। এত নির্লজ্জ হলে চলে? প্রাণেশা খিলখিলিয়ে হেসে উঠল। হাসতে হাসতেই পরনের কাপড় চোপড় খুলে ভেতরে থাকা নীলাভ সবুজ রঙের লম্বা সাইজের ফুল হাতের লেডিস টি শার্ট ও নেভি ব্লু রঙের জ্যাগিস দেখিয়ে বলল। আমার না একদমই লজ্জা শরম নেই। ওসব কেমন করে আসে, কিভাবে আসে, কতটা আসে সেটাও আমি জানি না। আমি শুধু নির্ভেজাল জামা কাপড় পরতে পছন্দ করি। বলতে বলতে খোপায় গুজে রাখা ফুল ও গয়নাগাটি সব খুলে ফেললো প্রাণেশা। ব্যাগে থাকা ভেজা টিস্যু ও পানির বোতল বের করে গাড়িতে বসেই মুখের সব প্রসাধনী তুলে নিয়ে ডোর খুলে বাইরে বেরিয়ে এসে অনির্বাণের সামনে দাঁড়িয়ে বুকের মাঝে দুহাত আড়াআড়ি ভাবে বেঁধে গাড়িতে হেলান দিয়ে পড়ল। এখন প্রিটি লাগছে। মঙ্গল গ্রহে থাকা এলিয়ান নামক প্রাণী দেখলেও এতটা অবাক অনির্বাণ হতো না যতটা অবাক হলো প্রাণেশার এইসব উদ্ভট কাজকর্ম দেখে। সে বিশ্বাস করতেই পারল না এই মেয়ে শাড়ির নিচে টি শার্ট ও জ্যাগিন্স পরে এতক্ষণ গাড়িতে বসেছিল। কিভাবে? গরম লাগেনি? চোখ দুটো তার গোল গোল হয়ে রইল। কোনোর মতে উচ্চারণ করলো। মানে কি এসবের? শাড়ির নিচে এসব কেন? শাড়ি যদি ভালোই লাগে না তাহলে ওটা গায়ে জড়াইছিলি কেন? প্রাণেশা সবকটা দাঁত বের করে হেসে হেসে বলল। ভাবির কথা রাখতে। অনির্বাণ অভিমানী কণ্ঠে বলল। শুধু ভাবের কথাই, আর করাও না? আর কার কথা রাখবো? আর কি আছে যে আমাকে বুঝে, আমার জন্য ভাবে, আমার নিঃসঙ্গ কষ্টকর মুহূর্তে আমাকে সময় দেয়, সাপোর্ট দেয়? আছে এমন কেউ? নেই। অনির্বাণকে ভাবনারত অবস্থায় রেখে প্রাণেশা রেস্টুরেন্টের ভেতরে পা রেখেই ভয়ানক পর্যায়ে রেগে গেল। এত রাত যে তার হাত দুটো মুঠোবন্দি হয়ে গেল। মুঠোবন্দি হাত নিয়ে প্রায় ছুটে গিয়ে অচেনা ছেলেটির মুখের এক পাশে দুম করে ঘুষি বসিয়ে দিল। সাথে সাথে ছেলেটা ছিটকে পড়ল দূরে। ভীতিগ্রস্ত মন নিয়ে লাফ দিয়ে চেয়ার ছাড়লো আয়শা। মুহূর্তে জড়িয়ে ধরলো মাইশাকে। দুজনে জড়াজড়ি করে দাঁড়িয়ে রইল। আর প্রাণেশা সামনে পড়ে থাকা ইতরটাকে সাইজ করতে কলার ধরে টেনে তুলে বলল। বলতার বাসায় ঢিল ছুঁড়েছিস, কামড়টা তোকে খেতেই হবে চান্দু। একবার কামড় খেলে বুঝবি মেয়েদের গায়ে হাত দেওয়া ঠিক কতটা খতরনাক। বলতার বিষের থাকে। সবাইকে নিরাপদ জায়গায় বসিয়ে ওয়াশরুমে গিয়েছিল নাহিয়া। পিচ্ছি দুটো ফাজলামি করছিল, সেই দুষ্টুমির সামাল দিচ্ছিল রাফিয়ান। আর রোদওয়ান গিয়েছিল কয়েকটা পোজ নিতে, যেন ফেসবুকে ছবি আপলোড দিতে পারে। ওয়াশরুম থেকে বেরিয়ে সবার পছন্দের খাবার অর্ডার দিয়ে ভাই বোনেদের সামনে আসতে আসতেই কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে এখানে। দৃশ্য দেখে দ্রুতই ছুটে এলো নাহিয়ান। বলল। কি করছিস প্রাণেশা? এটা পাবলিক প্লেস, এখানে কেউ মারামারি করে? ঘটনা কি ঘটেছে সেটা আগে বল। মেয়ে দুটোকে দেখে ইতশ্রেণীর ভদ্রবেশী অমানুষটা সুযোগ নিচ্ছিল সবে। কেবলই আয়শার পিছনে স্মুথলি নিজের লালসার হাতটা ছুঁয়েছিল মাত্র। সেইটাই নজরে পড়ে গিয়েছিল প্রাণেশার। ফলাফল যা হওয়ার তাই হলো। রেগে গিয়ে স্থানকাল পাত্র পরিস্থিতি সব ভুলে গিয়ে ছেলেটাকে কয়েক ঘা দিয়ে ঠান্ডা হলো। হুলুস তুলুস দেখে মানুষ জড়ো হলো মুহূর্তে। অনির্বাণ দৌড়ের উপরে ভেতরে প্রবেশ করলো। নাহিয়ানের প্রশ্নের উত্তরে প্রাণেশা বলল। ও আয়েশার গায়ে হাত দিয়েছে, এক্ষুনি পুলিশ ইনফর্ম করো।
ইতরটাকে জেলে ভরে দে। ঘটনার সত্যতা যাচাই করতে চাইলে যারা দৃশ্যটা দেখেছে তারা সাক্ষী দিল। যা সত্যি তাই বলল। অনির্বাণ সব কথা রিসেপশনে জানালে কর্তৃপক্ষই ব্যবস্থা নিল। প্রাণেশ্বর এই ধরনের কাজগুলোই তার বাবা মায়ের পছন্দ নয়। অন্য মেয়ে হলে এই দৃশ্য হজম করে সম্মান বাঁচাতে মুখ লুকিয়ে এখান থেকে চলে যেত, কিন্তু প্রাণেশা বলেই দৃশ্যটা উল্টো হয়। এই দৃশ্যগুলো দেখলে নিজে যে মেয়ে ও পুরুষের তুলনায় যথেষ্ট দুর্বল এইটুকু ভুলে গিয়ে প্রতিবাদী হয়ে ওঠে। আশ্চর্যভাবে অনির্বাণ আজ আবিষ্কার করলো 10 জনের মধ্যেও একজন যদি এরকম না হয়, সময় মতো অন্যায়ের প্রতিবাদ হবে না। এখন তো কত পুরুষ ছিল, এখানে তো কত পুরুষ ছিল, তাদের ভাইয়েরাও ছিল, কেউই দেখেনি দৃশ্যটা, দেখলেও প্রতিবাদ করেনি। অথচ তার বউ সবকিছু দেখে ফেললো, সঙ্গে সঙ্গে ছুটে এসে প্রতিবাদও করলো। পুরো ভাবনাটা যতখানি আনন্দ ছিল, তার চেয়েও বেশি স্বস্তি, শান্তি ও সুখ দিল। কতক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে ধীর অথচ স্পষ্ট স্বরে বলল, যে কাজ আমার করার কথা সেটা তুই করলি, তাও আবার এতগুলো মানুষের সামনে। এর জন্য অবশ্যই আমার পক্ষ থেকে তোর একটা স্পেশাল গিফট পাওনা রইল। যাওয়ার আগে দিয়ে যাব, হবে না? একটা সময় গিফট নিয়ে খুব বেশি আগ্রহী ছিল প্রাণেশা। সময়ের সাথে সাথে সেই আগ্রহ মন থেকে উবে গেছে। কেউ খুশি হয়ে দিলে সেটা খুব যত্নে তুলে রেখে দেয়, পছন্দ হোক বা না হোক। মুখ ফুটে মনের ভাব প্রকাশ করবে না। বহুদিন পর অনির্বাণের কথা শুনে ঠোঁটে চাপা হাসি ফুটিয়ে তুলে প্রাণেশা বলল, কে বললো আমি গিফটের সেই কাজটা করেছি? আমার কোনো গিফট লাগবে না, খামোখা টাকা খরচ করো না। অনির্বাণ এত কথা কানে না নিয়ে স্পষ্ট কণ্ঠে বলল, কেউ খুশি হয়ে কিছু দিতে চাইলে সেটা সদরে গ্রহণ করতে হয়, স্টুপিড। ফিরে দিতে হয় না। এখনো এই বোধটুক জাগার বয়স হয়নি তোর। ওইসব আমার মধ্যে ছিলই না কোনো কালে। প্রাণেশার এই তেড়ামি শুনে ফুস করে নিঃশ্বাস ফেলে অনির্বাণ বলল, কবে হবে? না হলে কি আসা যায়, একটু অবুঝ থাকা ভালো নয় কি? সময় থেমে থাকে না প্রাণেশা। একটা সময় বয়স বাড়বে, চুল পেকে যাবে, বাচ্চা কাচ্চা থেকে নাতি নাতনি আসবে। তারা যদি জানে তাদের নানি অথবা দাদি সেই কৌশলের মতো অবুঝ, কি ভাববে? অনির্বাণের ভবিষ্যৎ পরিকল্পনা শুনে বড় বড় চোখে চেয়ে থেকে প্রাণেশা বলল, আব্বা, আমাকে নিয়ে তুমি এসব স্বপ্নও দেখো? হোমা, দেখবা না কেন? বউ না তুই আমার? বউকে নিয়ে এমন আরো কত শত স্বপ্ন আছে। সময়ের সাথে সাথে সব স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। প্রাণেশা মুখ ভেঙচিয়ে বলল, কচু হবে, তোমার সাথে থাকলে তো আমি। তুই থাকবি, তোর ঘাড়ও থাকবে। বললেই হলো, জোর করবে নাকি তুমি? অনির্বাণ চওড়া হাসি দিয়ে বলল, না, যে গিফটটা দিব এরপর তুই নিজেই বলবি। আমাকে ছেড়ে যেও না অনিবার্য। শক্ত চোখে চেয়ে থেকে টি শার্টের হাতা গুটিয়ে কনুয়ের কাছে আটকে রেখে এক পা দু পা অনির্বাণের মুখোমুখি দাঁড়িয়ে তাকে ভয় দেখাতে চাইল প্রাণেশা, ঘাবড়ে দিতে চাইল। কিন্তু অনির্বাণ অনর, তার ঠোঁটের কোণে শয়তানি হাসি। প্রাণেশা সেই হাসি দেখেও দমে গেল না, একদম কাছে গিয়ে বলল, মরার শখ জাগলে সিলিং ফেলে ঝুলবো, তো তোমার গলায় ঝুলবো না, বুঝেছ? অনির্বাণ এই কথাকে পাত্তা না দেওয়ার ভান করে কাঁধ নাচিয়ে বলল, ঝোলাঝুলি আর বাকি রাখলে কই শোনা, অলরেডি ঝুলে আসিস। দাঁত কিরমির করে প্রাণেশা বলল, কি বলে তুমি? আমি তোমার গলায় ঝুলেছি? তোমার মতো ঝগড়ুটের গলায় ঝুলছে সে পাগল, তার 14 গোষ্ঠীর সবাই পাগল। কথাটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোর দিকেই যাচ্ছে। ওদের এই অকারণ কথা কাটাকাটি আরো দীর্ঘক্ষণ চলত, কিন্তু খাবার চলে আসার কারণে কেউ আর কথা বাড়ানোর সুযোগ পেল না। মাইশা প্রায় টেনে টেনে প্রাণেশাকে চেয়ারে বসিয়ে বলল, বাচ্চা কাচ্চা নাতি নাতনি নিয়ে প্ল্যান পরে করো, আগে এখনকার ঝামেলা শেষ করো। চারপাশের পরিস্থিতির খেয়াল করে মেজাজের ওঠানামাকে সামলে নিল প্রাণেশা। চেয়ারে বসে বড় করে শ্বাস টেনে প্রথমে একটু শান্ত হওয়ার চেষ্টা করলো। এরপর আস্তে ধীরে পাশে বসে থাকা রামিসার দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কি খাবি? রামিসা ও রাদিন আইসক্রিম পছন্দ করে বেশি। কাচ্চির সাথে সবার পছন্দের স্যুপ ও জুস। বাচ্চাদের জন্য আইসক্রিম অর্ডার দিয়েছিল রাহিয়ান। সবার প্লেটে সে নিজেই কাচ্চি তুলে দিল। প্রাণেশা বলল, তোরা শুরু কর, আমি ওকে খাওয়াচ্ছি। টেবিলে থাকা ন্যাপকিন তুলে রামিসার পায়ের উপর রেখে নেককারচিপ গলায় ঝুলিয়ে চামচের সাহায্যে অল্প স্বল্প কাচ্চি বোনের মুখে তুলে দিল প্রাণেশা। যতই রাগ দেখাক, বকাবকি করুক, দিন শেষে ওদেরকে নিজের আত্মারও আপন ভেবে যত্ন নেয় সে।
তখন বাচ্চা দুটো শাসনের দিক ভুলে গিয়ে আদরটা উপভোগ করে বেশি। খেতে খেতে মাথা দুলিয়ে কিছু একটা গল্প করছিল রামিসা। প্রাণেশা শুনছিল আর হাসছিল। বাকিরা সবাই খাওয়া শুরু করলেও অনির্বাণ চুপ হয়ে বসে দুজনকে দেখছিল। পরপর কয়েকটা দৃশ্য আজকে তার চোখে বারবার মুগ্ধতা এনে দিচ্ছে। অথচ এই প্রাণেশাকে দেখে কোনোদিন মনেই হয়নি তার মধ্যে কিছু গুণ আছে, যেটুকু একটা মানুষকে প্রবলভাবে টানতে পারে। সবসময় মেয়েদের মধ্যে মেয়েলি গুণাবলী খুঁজে অভ্যস্ত হওয়া মানুষও হুট করে যদি মনের চোখ দিয়ে প্রাণেশাকে দেখে, বিস্ময়ের সাথে মুগ্ধতাও এসে ভর করবে চোখে, যেমনটা আজ তার হচ্ছে। নিজের বৈধ স্ত্রী বলে হয়তো একটু বেশি দেখছিল সে। দেখতে দেখতে আবিষ্কার করলো তখনকার তুলনায় প্রাণেশা এখন যথেষ্টই প্রাণবন্ত। কিছুক্ষণ আগেও যে মেয়ে মন খারাপ ও গাম্ভীর্যের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিল, এখন সে শান্ত, চটপটে ও ফুরফুরে মেজাজে আছে। আর এসব ভাবনাই তার মনে অনেক প্রশ্নের জন্ম দিল। উত্তর খুঁজতে গিয়ে আবিষ্কার করলো সব মানুষের নির্দিষ্ট একটা কমফর্ট জোন আছে। চলাফেরা, ব্যবহার ও নিজেকে মেলে ধরার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যেটুকু ব্যবহার করে একটা মানুষ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পছন্দ করে। এই বৈশিষ্ট্যের বাইরে ব্যক্তি চলে গেলে যেমন তার মনের পরিবর্তন ঘটে, তেমনি মেজাজও পরিবর্তন চলে আসে। প্রাণেশার ক্ষেত্রে তেমনটাই ঘটেছে। এখন সে নিজের স্বরূপে আছে বলেই তাকে এত স্নিগ্ধ ও শান্ত লাগছে। আর এইটুকুই তার সৌন্দর্য আর তার ব্যক্তিত্ব। সব ভাবনাতে থামিয়ে সে ছুরি দিয়ে কাঁচির ওপরে থাকা মাংসের পিস অল্প কেটে চামচের সাহায্যে সেটা তুলে মুচকি হেসে বলল, ওকে, না খাইয়ে আমাকেও খাওয়ালেও তো পারিস। সব হবে। সঙ্গে সঙ্গে হাতে থাকা ছুরিটা হাত দিয়ে ঘুরিয়ে প্রাণেশা বলল, এটা দেখেছ? হ্যাঁ দেখছি। একদম গলায় বসাবো। ক্ষতি তৈরি হবে। নাতি নাতনি আসার আগেই দাদাভাই আক্কা পাবে। সেটাই ভালো হবে। তুই যে বিধবা হয়ে যাবি তার বেলা। আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। না ভাবলেই চলে, একটা মাত্র বউ আমার। প্রাণেশা বিরক্ত হলো। সুযোগ পেলেই বউ বউ করছে। কেমনটা লাগে দাঁতে দাঁত চেপে বলল, বারবার বউ বউ ডাকবে না, শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। যখন তখন ওদের কোনো কিছু নিয়ে এদের মধ্যে তর্ক শুরু হলে সেই তর্ক আর থামতেই যায় না। ভাই বোন এটা খুব ভালো করেই জানে। ওদের থামাতে রাফিয়ান বলল, দুলাভাই, খাওয়ার মুখে নিয়ে আর একটা কথা যদি বলেছেও। কি বলবে ভেবে পেল না রাফিয়ান। অনির্বাণ বলল, কি করবি রে শালা? সালা। রাফিয়ান ভাবলো গালি দিয়েছে। শব্দটা উচ্চারণ করে থেমে গেল। আয়েশা মাইশা ও নাহিয়ান মিটিয়ে হাসছে। নিজের পাতা ভাতে নিজেই পড়ে রাফিয়ান বুঝলো শালা দুলাভাই চক্করটা খুব একটা সুবিধার নয়। এই শালা শব্দটা বেশিরভাগ সময় আমজনতার গালি হিসেবে ব্যবহার করে। নিশ্চুপে এখন এসবই ভাবছিল। তাকে জব্দ করতে অনির্বাণ আবার বলল, কি ব্যাপার শালা বাবু, মুখটা বাংলার প্যাচ হয়ে গেছে কেন? কাচ্চি ভালো হয়নি? আর একটা প্লেট দি, বাড়িতেও নিয়ে যাব। আগামী এক সপ্তাহে দিন 3 বেলা দুলাভাই ঝাপে ঝাপে, তুই শুধু এই কাচ্চিই খাবি, পারবি না? দুলাভাই ডাকটা যেমন তেমন, শালা ডাকটা খুবই অস্বস্তিকর। এই ডাক শুনে মেজাজ খারাপ হয়ে যাওয়াতে দ্বিতীয় কোনো কথা বলল না রাফিয়ান। মুখ নামিয়ে চুপচাপ কাঁচি খাওয়ায় মনোযোগ দিল। আশ্চর্য, শালা ডাক শুনে তার মেজাজ এত খারাপ হচ্ছে কেন? রাত 11টায় বাড়ি ফেরার পর প্রাণেশাকে ঘরোয়া পোশাকে দেখে বাড়ির সবাই জল্পনায় হতাশ, কণ্ঠে আফসোস ও দুঃখ। মেয়েটা আর মানুষ হলো না। সবার এত কথার মধ্যে রূপকথা ঠোঁটে স্বস্তির হাসি। অনির্বাণের ইচ্ছে শুনেই শাড়ি পরার জন্য সে জোর করেছিল সে। কিন্তু সে জানতো দিন শেষে প্রাণেশা যে পোশাকে কমফোর্টেবল সেটা পরেই স্বস্তি খুঁজতে চাইবে। এই জন্য টি শার্ট ও জ্যাগিংসের উপরে সেফটি পিন দিয়ে ফিটিং করে শাড়ি পরিয়ে দিয়েছিল সে। দল বেঁধে সবাই যখন ঘরে প্রবেশ করে যে যার রুমে চলে গেল, তখন প্রাণেশাও সবাইকে এক নজর দেখে ধীর গতিতে ঘুমন্ত রামিসাকে কোলে নিয়ে ছোট চাচুর ঘরের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমে বসে 4 ভাই গল্প জমিয়েছিল। প্রাণেশার বাবা শেখ সামিউল আলম ঘরে ফিরে শুনেছিলেন মেয়ে শাড়ি পরে বাইরে গিয়েছে, তাও আবার অনির্বাণের ইচ্ছেতে। স্বস্তিও পেয়েছিলেন। এখন মেয়েকেই পোশাকে দেখে রাগান্বিত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বললেন, তুই কি সবসময় এমনই থাকবি? বাড়ির কারো কথা, কারো ইচ্ছে মূল্য দিবি না? কারো কথা দাম নেই তোর কাছে? এটা কি ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপন প্রাণেশা? সিঁড়িতে পা রেখে ওখানে দাঁড়িয়ে গেল প্রাণেশা। পিছনে ফিরে বাবার দিকে তাকিয়ে বলল, এটা উচ্ছৃঙ্খল জীবনযাপন। শৃঙ্খল জীবনযাপন কিভাবে হয় জানো তুমি? পারো তো শুধু দাম্ভিকতা ও গায়ের জোর দেখাতে স্ত্রীর শরীরে আঘাত করতে। যে পুরুষ নিজের স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, তার কাছ থেকে শৃঙ্খল জীবনযাপন কিভাবে শিখবো? শামিউল আলম প্রচন্ড রেগে গিয়ে সোফা ছেড়ে মেয়ের মুখের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে শক্ত কণ্ঠে বললেন, বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করছিস? ঠ্যাং ভেঙে ঘরে বন্দি করে রাখবো।
এরপর বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন। দেখেছো ভাইজান, আদর দিয়ে মাথায় তোলার পরিণাম কি? প্রাণেশাও দমে গেল না, মুখের উপর বলল। মিথ্যে বলো না বাবা। আদর অন্য সবার বেলায় থাকলেও আমার বেলায় অত্যাচার ছিল। যা কিছু আমি পারি না, যা কিছু আমি চাই না, সবটাই তুমি আমার ওপর চাপিয়ে দিয়েছো। তবুও তোমাদের মন রক্ষা করে চলতে গিয়ে আমার নিজের ইচ্ছে স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলেছি। তাও তুমি খুশি হওনি। সফিউল আলম ভাইয়ের এই রাগ ও মেজাজের ভীষণ বিরক্ত। অতিরিক্ত আদর ও শাসন কখনোই ভালো ফল বয়ে আনে না। আদর শাসন নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি হয়ে গেলে ছোটরা বকে যায়। তিনি বাবা মেয়ের মাঝখানে প্রবেশ করতে চাইছিলেন না, শুধু দূর থেকে বললেন। তোকে অনেকবার বলেছি সন্তানদের সাথে এমন ব্যবহার করিস না। আদর দিয়ে বুঝালে যে কথা ওরা মেনে নেবে, সেটা তুই চড়থাপ্পড় মেরে করাতে চাস। মেয়ে বড় হয়েছে, বিয়েও হয়েছে, এখন আর তাকে এইভাবে শাসন করা প্রয়োজন দেখছি না। যদি ওর চলাফেরা নিয়ে কারো কিছু বলার থাকে সেটা ওয়ানি বলবে, আর কেউ না। বাবা যে গুটি কেন তার দিকেই দিলেন, প্রথমে সেটা না বুঝলেও বাবা মেয়ের এই তর্কাতর্কি শেষ পর্যন্ত তহমিনা আহমদের জন্য বিপজ্জনক হতে পারে। এইটুকু কেউ না বললেও বাবার নিশ্চুপ ও শান্ত শীতল চাহনি দেখে বুঝে নিল অনির্বাণ। খাবারের প্যাকেটগুলো টেবিলে রেখে মেজো চাচ্চু শামিউল আলমের সামনে এসে বলল। তুমি ওকে কিছু বলো না চাচ্চু। ও যদি এভাবে থেকে স্বস্তি পায় থাকতে দাও। জোর করে তো অনেক কিছুই করলে, লাভ তো কিছুই হলো না, উল্টো ক্ষতি হলো। ও যেমন আছে তেমনই থাকো। শামিউল আলম মেজাজি কণ্ঠে বললেন। ওরে আচরণ চলাফেরা তোর কাছে স্বাভাবিক লাগছে? যেখানে সেখানে মারামারি করে, শার্ট প্যান্ট পরে ঘোরাঘুরি করে, বড়দের মুখে মুখে তর্ক করে, যেমন খুশি তেমন চলে। এভাবে তো জীবন চলে না, তাই না? কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করাটা অন্যায় চাচ্চু। প্রতিটা মানুষ যেমন আলাদা, তাদের পছন্দ অপছন্দ ইচ্ছেগুলো আলাদা। তবুও তুমি ওকে ভালো রেজাল্টও +10 আনার চেষ্টাই। প্রতি ক্লাসে টপে থাকার জন্য যে টর্চার করেছো, সেসব ওর জন্য বাড়াবাড়ি হয়ে গেছে। মেধার সবার সমান নয়, সবার ভালো রেজাল্ট করতে পারে না। শামিউল আলম একইভাবে বললেন। তুই আমাকে এসব উল্টাপাল্টা লজিক দেখাবি না। এ মেয়েকে আমার চোখের সামনে থেকে দূর হতে বল। বাড়ির সব কয়টা মানুষ হয়েছে, শুধু ও হলো অমানুষ। চাচ্চু, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমাকে মেজাজ দেখাবি না, এখন সময় আছে, ওকে বোঝা। মেয়ে হয়ে জন্মেছে, মেয়ে হয়ে থাকুক। বাহাদুরি সব জায়গায় খাটে না। যদি অন্য সবার মতো শান্তশিষ্ট জীবনে ফিরে না আসে, আমি ওকে এ বাড়ি থেকে বের করে দিব। অনির্বাণ মেজাজ ধরে রাখতে না পেরে সমান তালে চেঁচিয়ে পড়ল। এই বাড়ি তোমার একার নয় চাচ্চু, এখানে আরো 3জন পুরুষ আছে, তাদের ভাগ আছে, সন্তানদেরও ভাগ আছে। সেই হিসাবে এই বাড়িটা আমারও। আর আমার বাড়িতে আমার স্ত্রী থাকবে কিনা সে সিদ্ধান্ত শুধু আমার, তোমার নয়। দ্বিতীয়বার যদি এই কথা বলেছো, তাহলে বাবাকে বলবো মাঝখানে প্রাচীল তুলে দিয়ে প্রত্যেকের সংসার আলাদা করে দিতে। এতক্ষণ ধরে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল আরিয়ান, তাই এসব কথা ভিড়ে সে আসতে চায়নি। এখন ছোট্ট আরুষি ঘুমানোর পর চেঁচামেচি সহ্য করতে না পেরে রুমের বাইরে এলো। সে নিচে নামতে নামতে বলল। তুই তো রুমে যাওয়া নে, আমি চাচ্চুর সাথে কথা বলছি। ঝামেলা শুরু হয় একটা ছোট্ট বিষয় নিয়ে, টান নেয় অন্যদিকে। মাঝে মধ্যেই এমন হয়। সব সুন্দর পরিস্থিতি সুন্দর মতো সামাল দেয় আরিয়ান। শামিউল আলম তার এই বড় ভাতিজার কথা একটু বেশি শোনেন। যেমন বুদ্ধিমান তেমনই শিক্ষা দীক্ষা। প্রতি ক্লাসে রীতিমতো টপার ছিল সে। এই কারণেই প্রতি বছর তিনি নিজের রেজাল্টের পর ভাতিজাকে সঙ্গে নিয়ে মার্কেটে গিয়ে তার চাহিদা অনুযায়ী গিফট কিনে দিতেন। শুধু আরিয়ান নয়, বাকিদের ক্ষেত্রেও এই নিয়মটা ছিল। টপ রেজাল্ট সবার হলেও পিছিয়ে থাকতো প্রাণেশা। প্রতি বছর সবাই যখন দারুণ দারুণ গিফট পেত, পছন্দের কম্পিউটার, ভিডিও গেমস, ল্যাপটপ, মোবাইল সহ আরও অনেক দামি দামি উপহার পেত, তখন ঘরের এক কোণে শূন্য হাতে বসে থেকে শুধু চোখের পানি ফেলত প্রাণেশা। এই একটা গিফটের জন্য প্রতি বছর গাঁদার খাটুনি খেটেছে সে। স্কুল থেকে ওই স্কুল, এই টিচার থেকে ওই টিচার, এই বান্ধবী থেকে ওই বান্ধবী, এরকম করতে করতে কাছের দূরের সবাইকে সে হারিয়ে ফেলেছে। শামিউল আলম সবসময় বেটার অপশন খুঁজে খুঁজে মেয়েকে অধিক মাত্রায় অত্যাচার করেছেন। যখন সে স্কুলে মন বসে যেত, তখনই তিনি ট্রান্সফার করিয়ে অন্যত্র সরিয়ে নিতেন। শহরের নামি দামি এমন কোনো স্কুল কলেজ বাকি নেই যেখানে টপ রেজাল্টের আশায় ছুটোছুটি করেননি প্রাণেশা। ছুটতে ছুটতে একসময় সে হাল ছেড়ে দিয়ে নিজের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। সে মেনে নিয়েছে টপ রেজাল্ট হবে না। সবার টপ রেজাল্ট ও গিফট দেখে সে যখন আবদারের সুরে বাবাকে বলতো, আমাকেও একটা গিফট দাও না বাবা। শামিউল আলম তখন বলতেন, যেদিন টপ রেজাল্ট করবি সেদিন তুই পাবি।
প্রাণেশা এভাবেই আশায় আশায় দিন কাটাতো, টপ রেজাল্টের চেষ্টা করত। কিন্তু যত চেষ্টা ও জোরাজুরি করে থাকুক না কেন, মেধার যদি সঠিক বিকাশ না থাকে, টপ রেজাল্ট কি করে হবে? সে যে একটা গাধি, অকর্মা, এটা সে বুঝে নিল, মেনেও নিল। মেনে নেওয়ার পর গিফট নিয়ে আর কখনো কোনো চাওয়াকে কারোর কাছে প্রকাশ করেনি। দাঙ্গা হাঙ্গামা অশান্তি ভালো লাগে না এই বাড়ির কারো। সবাই মিলেমিশে হেসে খেলে দিন কাটিয়ে দিতে চায়। এত সব কথা তর্ক বিতর্কের রীতি টানতে আরিয়ান নিজে মেজো চাচুর হাত ধরে বাবা ও বাকি দুই চাচুদের পাশে বসিয়ে নিজের মতো করে বোঝাতে লাগলো। আর কোনো চিৎকার চেঁচামেচি হবে না, এটা নিশ্চিত, কারণ আরিয়ান এসেছে। এখন সব ঠান্ডা হয়ে যাবে। প্রাণেশা ততক্ষণে বোনকে কোলে নিয়ে সরে পড়েছে। মেজাজ ঠান্ডা করতে ফ্রেশ হয়ে বিছানার পিঠ ঠেকাতেই লাফ দিয়ে বিছানা ছাড়লো অনির্বাণ। একটা গন্ধ নাকে এসে লাগলো। সঙ্গে সঙ্গে চাদর তুলে দেখলো তার তোশকের মাঝখানের অনেকাংশ ভেজা, সেখান থেকেই গন্ধ আসছে। সে চাদর সরিয়ে ওয়াশরুমে রেখে আবারও হাত মুখ ধুয়ে কাছে গিয়ে মাকে ডাকলো। তার মা জোহরা খানম ছেলের সামনে এসে বললেন, কি হয়েছে, ডাকছিস কেন? উর্ষি, আমার রুমে এসেছিলে? জোহরা খানম জিহ্বায় কামড় দিয়ে বললেন, তোকে বলতে ভুলে গেছিলাম। তোরা যাওয়ার পর ও যখন সারা ঘর জুড়ে ছোটাছুটি করছিল, এক ফাঁকে তোর বিছানায় এসে নাচানাচি করছিল, তখনই 12টা বাজিয়ে দিয়েছে। মায়ের বলার ধরন থেকে হেসে ফেললো অনির্বাণ। বলল, ও আচ্ছা, তুমি দরজা আটকে দাও, আমি গেস্ট রুমে যাচ্ছি। ইন্নালিল্লাহ, গেস্ট রুমে থাকবি কেন? আজকের জন্য প্রাণেশার রুমে যা, কাল আমি তোষক শুকানোর ব্যবস্থা করব। আমি গেস্ট রুমে যাচ্ছি। মা, তুমি 1 কাপ কফি পাঠাও, ভীষণ মাথা ধরেছে। প্রাণেশার রুমে থাকা অসম্ভব বলেই মায়ের কথা এড়িয়ে গেল অনির্বাণ। হাঁটতে হাঁটতে গেস্ট রুমে গিয়ে চোখের চশমাটা খুলে আদর্শা হয়ে বালিশে পিঠ ঠেকালো। কয়েক মিনিট পর দরজায় নক হলো। চোখ মুলে সামনে তাকিয়ে দেখলো দরজার কাছে প্রাণেশা দাঁড়িয়ে আছে। স্বেচ্ছায় সে আসেনি, সেটা তার মুখ দেখেই বুঝলো। অবাক হয়ে পড়ল। তুই এইখানে? তোমার বইয়ের রুমটা তো ফাঁকাই আছে, ওই রুমে থাকতে গেস্ট রুমে গিয়ে কেন ঘুমাবে? মানে কি? মনে হচ্ছে বড় চাচির করা আদেশ, শুধু আজকের জন্য তোমাকে যেন আমার রুমে নিয়ে যাই, তাতেই হবে না? তোমার মাথাটাকেও যেন টিপে দিই, এরকম একটা হুকুম এসেছে। মায়ের আদেশ ও হুকুম দেখে ডাকতে এসেছিস, নয়তো আসতিস না। এত কথা আমি জানি না, আসবে নাকি দরজা আটকে দিব? তোর যা খুশি তুই তাই কর। এই বলেই বালিশে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল অনির্বাণ। সে যে যাবে না এটা বুঝতে পেরে দরজার মুখ থেকে সরে দাঁড়াতেই জোহরা খানমের মুখোমুখি পড়ে গেল প্রাণেশা। তিনি তাকে দেখে কফি ও ঔষধ তার হাতে ধরিয়ে দিয়ে বললেন, যা মা, ওর একটু খেয়াল রাখ, এখন থেকে ওর দেখাশোনার দায়িত্ব তো তোকেই নিতে হবে। কাল আমার ছেলেটা চলে যাবে, ভালো মন্দ কিছু রান্না করে ওর সাথে দেবো। তো রান্নাঘরে আমার আরো অনেক কাজ আছে, তোর যদি কিছু লাগে আমাকে বলিস, কেমন? অনির্বাণের মাইগ্রেনের সমস্যা আছে, মাঝে মধ্যেই ব্যথা থেকে খুব ভোগায়। অসুস্থতার কথা ভেবেই হাতের কফি ও ঔষধ নিয়ে রুমে এলো প্রাণেশা। সেন্টার টেবিলে সবকিছু রেখে পর্দা টেনে রুমের দরজা আটকে দিয়ে অনির্বাণের শিওরে দাঁড়িয়ে বলল, সোজা হয়ে বসো। প্রাণেশার গলার আওয়াজ শুনে আবারও চোখ মেলল অনির্বাণ। চোখ মুখ কুঁচকে বলল, বিরক্ত করিস না প্রাণেশা, যা এখান থেকে। আমি এখানে তোমার আদর খেতে আসিনি, বড় চাচির আদেশ পালন করতে এসেছি। বেহুশের তালে কি বলল সেটা টের পেল কথা শেষ হওয়ার পর। ঠোঁট কামড়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল প্রাণেশা। কি সব কথা বেরিয়ে এলো! ছি, সে এত নির্লজ্জ কবে হলো? তখনও ড্যাব ড্যাব চোখে তার দিকে তাকিয়ে ছিল অনেকবার। প্রাণেশার কথা ও লুকোচুরি ভাবসাব দেখে বিছানা কাঁপিয়ে হেসে উঠল সে। বলল, আপাতত আদর দেওয়ার মুডে নেই, যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে, পারলে একটু চুল টেনে দে। হুকুম করে বালিশ ঠিকঠাক করে চোখ বন্ধ করলো অনির্বাণ। প্রাণেশা বলল, পারবো না, তুমি কফি খাও, এরপর ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। চট করে চোখ খুলল অনির্বাণ। বলল, কি বললি? পারবো না বলেছি, শুনতে পাওনি? আবার বল। পারবো না, পারবো না, পারবো না। এরপর যা হবে তার জন্য আমাকে দোষ দিবি না। কথা শেষ করে এক পলক দরজার দিকে তাকালো অনির্বাণ। সেটা বন্ধ দেখে হাতের টানে প্রাণেশাকে একদম নিজের কাছে টেনে নিল। আচমকাই টান খেয়ে অনির্বাণের বুকের কাছে হুমড়ি খেয়ে পড়ল প্রাণেশা। কি হলো সেটা বুঝতে সময় লাগলো তার। তো যখনই নিজেকে অনির্বাণের উপরে আবিষ্কার করলো তখনই রাগত্ব স্বরে বলল, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দু হাতের বাঁধনে তাকে আটকে নিয়ে অনির্বাণ বলল, সবটাই ঠিক, বেদনা কোনো নারীকে ছুঁইনি আমি, আমার বুকে ছুঁয়েছি। ধুর, ছাড়ো তো, তোমার বউ হতে বয়ে গেছে আমার। হুম, ছাড়ছি না। মাথা টিপে দিসনি, এখন এই কঠিন মাথা ব্যথা সরানোর দায়িত্ব নে, নয়তো।
আশ্চর্য, আমি কিভাবে মাথা ব্যথা সারানোর দায়িত্ব নিব? ছাড়ো প্লিজ। অনির্বাণ ছাড়া তো দূরের কথা, প্রাণেশার কথা কানে নিল না। ফট করে এক পাশ দিয়ে সরে গিয়ে অন্য পাশে বালিশে প্রাণেশাকে শুয়ে দিল। ঠোঁটের নিচে থাকা কালো তিলটায় বুড়ো আঙুল ছুঁয়ে বলল, আমার এখন মাথা ব্যথা, তুই তার প্যারাসিটামল। বিবাহিত পুরুষদের জীবনে বউ সর্বরোগের ওষুধ। আমি এখন তোকে আদর করে আমার মাথা ব্যথা সারাবো। বাধা দিস না প্রাণেশা। ছি, কি ভয়ঙ্কর কথা। ভয়ঙ্কর হতে যাবে কেন? রোমান্টিক কথা এটা, আদর আদর কথা, প্রেম প্রেম কথা। প্রাণেশা নড়ে চড়ে শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি নিতে চাইল, পারল না। পালোয়ানের শক্তির সাথে কি পারা যায় নাকি? সে অসহায় কণ্ঠে বলল, আই থিঙ্ক তুমি হুঁশে নেই, সরো। আমরা কিন্তু কেউ কাউকে ভালোবাসি না, আর ভালোবাসা ছাড়া এভাবে কাছে আসাটা অনুচিত। একইভাবে আলতো স্পর্শে বারংবার কালো তিলে আঙুল ছুঁয়ে গেল অনির্বাণ। বলল, একসাথে থাকতে থাকতে ভালোবাসা ঠিকই হয়ে যাবে প্রাণেশা। বউ হয়েছিস তুই আমার। বউকে ঘিরে আমার যত শখ আহ্লাদ সব একদিন পূরণ করে ছাড়বো, দেখিস। নিজেকে বাঁচানোর আর কোনো উপায় পেল না প্রাণেশা। তবুও হাতের ঠেলায় অনির্বাণকে দূরে সরানোর চেষ্টায় করল। আমি কিন্তু ডিভোর্স। বিপদ কাকে বলে, কত প্রকার, কি কি। এরপরই টের পেল প্রাণেশা, মুখের কথা মুখেই আটকে গেল। অধরষ্টে খুব অচেনা অথচ ভীষণ সুখের এক টুকরো স্পর্শ ছুঁয়ে গেল। না চাইতেও সেই সুখকর মুহূর্তটাকে নারী জীবনের সার্থকতা হিসেবে গ্রহণ করে নিল সে। কখন যে দু হাতে অনির্বাণের পিঠ খামচে ধরল টেরি পেল না। দীর্ঘ সময়ের প্রণয় চুম্বন শেষে অনির্বাণ তার ঠোঁটের দিলে আলগোছে ঠোঁট ছুঁয়ে নাকে নাক ঘষে বলল, তুই যে আধা বেটা ছেলে নস, এইটুকু নিশ্চিত দেওয়ার জন্য থ্যাঙ্কস। এটা শুধু প্রথম স্পর্শ ছিল না, আমার পক্ষ থেকে প্রথম কোনো স্পেশাল গিফটও ছিল। একে যত্নে রাখিস। প্রাণেশা আর কোনো কথা বলতে পারল না। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, বুঝতে পারছে না, আবার কথা এড়াতেও পারছে না। তার নীরবতা দেখে অনির্বাণ বলল, এইটুকু স্পর্শ দিয়েই অন্তত এইটুকু তো বুঝতে পেরেছিস যে যে কোনো সম্পর্কে এত দুচ্ছিল্য করতে নেই। প্রত্যেকটা সম্পর্ক তার নিজ নিজ জায়গা এমনিভাবেই সুন্দর। এই জন্য প্রত্যেকটা সম্পর্ককে শ্রদ্ধা, সম্মান ও প্রাপ্তি ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হয়। গোড়াতেই ভেঙে ফেলার মতো ভুল সিদ্ধান্ত নিতে হয় না প্রাণেশা। এইটুকু বলে প্রাণেশাকে ছেড়ে সোজা হয়ে বসে ওষুধগুলো চেক করে নিল অনির্বাণ। প্রাণেশা বিছানা ছেড়ে নেমে রেগে মেগে অস্থির হয়ে পেছনে দাঁড়িয়ে গতকালকের মতো আজও অনির্বাণের চুলগুলো মুঠোবন্দি করে জোরে সোরে ঝাঁকুনি দিয়ে বলল, তুমি একটা অসভ্য, অভদ্র, সুযোগ সন্ধানী। এইভাবে কেউ কারোর সাথে শয়তানি করে? আবারও হাতের তালুতে ছোট ছোট চুল নিয়ে দরজা খুলে দৌড় দিল প্রাণেশা। ঔষধ মুখে নিয়ে সেদিকে তাকিয়ে অনির্বাণ বিড়বিড়ালো, নিশ্চিত থাক, যতবার ডিভোর্স শব্দ উচ্চারণ করবি ততবার এরকম শাস্তি দিব। সম্পর্কে ভাঙন টেনে আনা কি এতই সহজ? আমি বেঁচে থাকতে সেই সুযোগ তোকে দিব? মাথা মোটা কোথাকার। রাত থেকে বারবার অদ্ভুত এক অনুভূতির সম্মুখীন হচ্ছে প্রাণেশা। সেই অনুভূতি এক পশলা বৃষ্টির ন্যায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে তার সম্পূর্ণ অস্তিত্বের সাথে। ঝুমঝুম বৃষ্টি হয়ে ভিজিয়ে দিয়েছে তার শরীর মন। যে মনে কখনো ভালোবাসার জন্ম হয়নি, যে মনে কোনো পুরুষ কখনো নিজের আধিপত্য জাহির করতে পারেনি, যে মন এতদিন রিক্ত শূন্য ছিল, আজ সেই মনে ক্ষণে ক্ষণে অনির্বাণের চেহারাটা উকিঝুঁকি মারছে। যতবারই ঘুমানোর চেষ্টায় চোখ বন্ধ করেছে ততবারই ঘুমের 12টা বেজে গেছে ওই এক টুকরো মিশ্র অনুভূতিকে অনুভব করতে গিয়ে। কেবলই মনে হচ্ছে অনির্বাণ তার সামনে, কাছে, নিঃশ্বাস পরিমাণ দূরত্বে, আর তাতেই ঘুম উড়ে গিয়ে এক ঝাঁক লজ্জায় কাবু হচ্ছে সে। সম্পূর্ণ রাত যখন এভাবেই কেটে গেল, নিজেকে শাসাতে, বকতে, বোঝাতে, শেষ রাতে বিড়বিড় করলো, তুইও অভদ্র হয়ে যাচ্ছিস প্রাণ। ছি, এইসব লজ্জাজনক ভাবনা, ছি এগুলা। শেষ মুহূর্তে অনেক কষ্টে দু চোখের পাতায় ঘুম টেনে এনে বেলা 9টা পর্যন্ত ঘুমালো। দরজায় ঠক ঠক আওয়াজ ও রূপকথার ডাক শুনে ঢুলো ঢুলো চোখে বিছানা ছেড়ে নব ঘুরিয়ে দরজা খুলে বলল, এত সকালে ডাকলে কেন? রাতে ঘুম হয়নি একটু? রূপকথাকে দরজায় দাঁড় করিয়ে রেখে আবারও বিছানায় এসে ধপাস করে শুয়ে বলল প্রাণেশা। রূপকথা দরজায় দাঁড়িয়ে ওর এই আলসেমি দেখে পিছনে থাকা অনির্বাণকে বলল, তোমার বউ জীবনেও পাল্টাবে না। ও ঘাড়ের সব ভূত তাড়াতে হলে রোজ 3বার কুঞ্চি দিয়ে পেটাতে হবে। অনির্বাণ শব্দ করে হাসতে গিয়েও থেমে গেল। রূপকথা বলল, ভেতরে এসো। প্রাণেশা আবারও ঘুমিয়ে পড়েছে।
তাই তাকে আর ডাকলো না রূপকথা। অনির্বাণকে নিয়ে রুমে এসে জানালার কপাট খুলে পর্দা সরিয়ে প্রাণেশার রুমের এক পাশে থাকা ক্যাবিনেট ও শোকেসের লক খুলে ভেতরে থাকা জিনিসপত্রের দিকে আঙুল তুলে বলল, দেখো তোমার বউয়ের অর্জন। সম্পূর্ণ ক্যাবিনেটের ওপর থেকে নিচে চোখ বুলালো অনির্বাণ। সঙ্গে সঙ্গে দুটো চোখে বিস্ময় নেমে এলো। এরপর শোকেসের দিকে চোখ ফেললো, তাতেও বিস্ময় বাড়লো বই কমলো না। সবশেষে রুমের এক কোণে ফেলে রাখা বেশ কিছু পুঁতির হ্যান্ডব্যাগের দিকে চোখ গেল। টি টেবিলে রাখা একটা অসম্পূর্ণ হ্যান্ডব্যাগ দেখে বুঝলো সদ্য হাত দিয়েছে এটাই, কিন্তু কাজ শেষ হয়নি। বিস্ময় নিয়ে সে যখন সবকিছুতে চোখ বোলাচ্ছিল, রূপকথা ফের ক্যাবিনেটের ভেতর থেকে খয়েরি ও সোনালী রঙের 10 থেকে 15টা ক্রেস্ট বের করে একটা অনির্বাণের হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো সব ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পেয়েছে। যখনই কোনো খেলায় অংশগ্রহণ করত, ফার্স্ট সেকেন্ড থার্ড হতোই। বিস্মিত চোখে ক্রেস্টে চোখ বোলালো অনির্বাণ। তাতে লেখা 21শে ফেব্রুয়ারির মঞ্চনাট্যকে অভিনয় করে সেরা অভিনেত্রী হওয়ার প্রথম পুরস্কার এটা। তখন প্রাণীশা 8ম শ্রেণীতে পড়ে। এখনো 26শে মার্চ। এভাবে 26শে মার্চ, 15ই আগস্ট, 16ই ডিসেম্বরে অনুষ্ঠিত এক একটা ক্রীড়া প্রতিযোগিতা, মঞ্চনাটক, নৃত্য ছাড়াও ক্রিকেট, ব্যাডমিন্টন সহ নানা জাতের খেলায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়া প্রাইজ, সাথে কিছু মেডেল। সবশেষে দেখলো বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাণেশার অর্জিত সেই চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে নেওয়ার পর তার মনে হলো এ জীবনে এতগুলো অর্জন তার কখনো হয়নি। পড়াশোনা বাদে অন্য কিছুর দিকে মনোযোগ দেওয়ার সময় হয়নি। অথচ প্রাণেশা জীবনে কত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যতবার অংশগ্রহণ করেছে হাত ভরা পুরস্কার নিয়ে ফিরেছে। সবকিছু দেখা শেষ হলে রূপকথা বলল, বাড়ির কেউ কখনো ওর এই খেলাধুলা ও অর্জনকে গুরুত্ব দেয়নি। সবারই ধারণা এসব খামোখা, এগুলো দিয়ে কী হবে। গিফটের আশায় ডুকরে কাদা মেয়েটিও গিফট পেয়েছে, কিন্তু সেই গিফট তার হাতে এমনি এমনি আসেনি, অনেক কষ্টে অর্জন করতে হয়েছে। ওর এই কষ্ট অর্জন এসবের কোনো গুরুত্বই দেয়নি কারো কাছে। ধীর পায়ে প্রাণেশার সম্পূর্ণ রুমটা ঘুরে ঘুরে দেখলো অনির্বাণ। শোকেসের পাশে দাঁড়িয়ে এক পাশে থাকা 30 থেকে 40টা বই দেখছিল। একটা হাতে এনে দেখলো রবীন্দ্রনাথের নৌকাডুবি উপন্যাস। 2-1 পৃষ্ঠা উল্টে পাল্টে দেখতে লাগলো। রূপকথা বলল, এই বইগুলো কিছু ট্যুরে গিয়ে সেখানে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতা থেকে প্রাপ্তি, আর কিছু নিজের সংগ্রহ। এরপর হ্যান্ডব্যাগটা হাতে তুলে বলল, এই কাজটা ও নিজে করে লুকিয়ে চুকিয়ে, নির্ঘুম রাত কাটিয়ে। অনলাইনে বিজনেস আছে ওর, এগুলো সারা দেশে সেল হচ্ছে। তবে এই বিজনেসের খবর কেউ জানে না, কেউ এসবের খোঁজও রাখে না। অনির্বাণ এতটাই চমকালো যে ওর মুখের কথাটা হারিয়ে গেল। নিশ্চুপে একটা একটা করে সব বউয়ের সব অর্জন দেখে বলল, তুমি জানলে কি করে? এই বাড়িতে বউ হয়ে আসার প্রায় 6 মাস পর প্রথম যখন অসুস্থ হয়েছিলাম, সারা রাত ও আমার পাশে ছিল। তখন রাত জেগে এই হাতের কাজগুলো করতো। মৃত্যুটা প্রথমে স্বীকার করেনি, কিন্তু সে রাতে আমি অসুস্থ থাকার পরেও আধো ঘুমে আধো জাগরণে ওর এই কাজগুলো দেখেছি। সেদিনের পর অন্য এক প্রাণেশাকে আবিষ্কার করে ভীষণ অবাক হয়েছি জানো। ওই দিন থেকে নিজের ভেতরে থাকা কষ্টগুলো একটু একটু করে আমার কাছে শেয়ার করেছিল। ধীরে ধীরে সবকিছু আবারও গুছিয়ে রেখে রূপকথা বলল, টপ রেজাল্ট হয়নি বলে ওর কোনো কাজে কেউ ওকে সাপোর্ট করেনি। সবার ধারণা ওকে দেখেছি হবে না, শুধু কি একাডেমিক সার্টিফিকেট সব। অনেক একটা মানুষের আত্মঋণ যে গুণ, সেটা কি কোনো মূল্য নেই? শিক্ষা দীক্ষা অনেকেরই থাকে, কজনের সব বিষয়ে পারদর্শী হওয়ার মতো পর্যাপ্ত মনের জোর ও বুদ্ধিমেধা থাকে বলো তো? বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কতজন নিজের মধ্যকার অন্তরীণ গুণকে যাচাই করার মাধ্যমে সেরা স্থানে নিয়ে দাঁড় করাতে পারে? যারা পারে তারা কি খুবই সাধারণ কেউ হয়, একদম তুচ্ছ হয়? এত কিছু অর্জনের পরেও কেন সবার কাছ থেকে অকর্মা, অলস, গাধি তকমা পাচ্ছে? এক দৃষ্টিতে ঘুমন্ত প্রাণেশার দিকে তাকিয়ে রইল অনির্বাণ। দেখতে দেখতে চোখের কোণের বিস্ময়েরা মুগ্ধতায় রূপ নিল। আর কতবার মেয়েটার কাজে সে মুগ্ধ হবে। অনি নিজেও বোধ হয় এটা জানে না। প্রয়োজনীয় কথা শেষ করে রূপকথা বলল, তুমি কি এক্ষুনি বের হবে? অনির্বাণ হাতের ঘড়ি দেখে বলল, না, আরো ঘন্টা দেড়েক পর। আমি নাস্তা সাজাচ্ছি, খেয়ে নাও।
ঘাড় নেড়ে সম্মতি জানালো অনির্বাণ। রূপকথা বেরিয়ে গেল। যাওয়ার আগে পর্দা টেনে দরজা দুটো কপাট আস্তে করে আটকে দিয়ে চলে গেল। কুটি কয়েক পা ফেলে বিছানার কাছে এগিয়ে এসে ফাঁকা জায়গায় বসে। খানিকটা ঝুঁকে স্ত্রীর স্নিগ্ধ সুন্দর মুখের দিকে তাকিয়ে আলগোছে গালে আঙুল ছুঁয়ে কণ্ঠ খাদে নামিয়ে অনির্বাণ ডাক দিল। প্রাণেশা, আমি চলে যাচ্ছি, আমাকে বিদায় দিবে না? এত কাছে এসে ডাক দেওয়াতে সেই ডাক প্রথমেই ঘুম ঘটে চলার স্বপ্নই মনে হলো প্রাণেশার কাছে। হাত বাড়িয়ে কাছে থাকা বালিশ টানতে গিয়ে অনির্বাণের পিঠ ছুঁয়ে নিজের দিকে টেনে নিয়ে প্রাণেশা বলল, ঘুমাতে দাও তো, বিরক্ত করো না। এত বেলা অবধি ঘুমাই না। সোনা প্লিজ উঠে পড়ো এখন। আহা, কেন কানের কাছে বকবক করছো? তুমি তো দেখছি আমাকে শান্তিতে ঘুমাতেও দিবে না। সেই রাত থেকে চালাচ্ছ, যাও তো। তোমার বকবকের জন্য সারা রাত ঘুমাইনি আমি। প্রাণেশার সম্পূর্ণ কথা বুঝতে না পেরে অনির্বাণ বলল, আমি আবার কখন তোকে বিরক্ত করলাম? করেছই তো, চোখ বন্ধ করলেই সামনে চলে আসছো। তুই কি জেগে জেগে স্বপ্ন দেখছিস? আমি আসলে তোর স্বপ্নে না, সত্যি হয়ে সামনে এসেছি। চোখ মেলে তাকা একবার, দেরি হয়ে যাচ্ছে তো। এবার হাতের স্পর্শটা আরেকটু দাবিয়ে গালে ঠেকালো অনির্বাণ। ঠোঁট নামিয়ে গালে চুমু খেয়ে বলল, এরপর কি মনে হচ্ছে আমি স্বপ্নে এসে বিরক্ত করছি? স্বপ্ন নাকি সত্যি সম্পূর্ণ ব্যাপারটা বড় করতেই জোরপূর্বক চোখ খুলল প্রাণিশা। নিঃশ্বাসের অতি নিকটে অনির্বাণকে দেখে ধরপড়িয়ে উঠে বসে। যথাসম্ভব দূরে সরে গিয়ে কম্পনরত কণ্ঠে বলল, তুমি এখানে কখন এসেছো? ভাবের সাথে এসেছি। আরামের ঘুমের 12টা বেজে যাওয়াতে প্রাণেশা যথেষ্ট বিরক্ত হলো। চোখে মুখে হাত ডলে বলল, এখানে কি চাই? বইয়ের কাছ থেকে বিদায় নিতে এলাম। আর কতবার বলবো আমি তোমার বউ না? আমাকে বউ ডাকবে না। আমার এই ডাকটা অসহ্য লাগে, প্লিজ যাও এখান থেকে। অন্য সময় হলে হয়তো এই কথাতে প্রচন্ড মন খারাপ হতো, রাগ হতো, ঝগড়া করতে ইচ্ছে হতো। কিন্তু এই বিদায় মুহূর্তে এসে কোনো প্রকার মন খারাপ, রাগ ও ঝগড়াঝাটিকে মনে জায়গা দিতে ইচ্ছে হলো না অনির্বাণের। সে হাত বাড়িয়ে প্রাণেশ্বর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি চলে গেলে তোর খারাপ লাগবে না? একদমই না। তুমি কে হও আমার? কে হয় জানিস না? জানি, কিন্তু মানি না। মানতে অসুবিধা কি? জানি না রে ভাই। আবার ভাই, এবার কিন্তু খুব খারাপ হচ্ছে। প্রাণেশা এত আহ্লাদির মেজাজে নেই। কাঁচা ঘুম ভাঙাতে মেজাজ একদম তুঙ্গে। কন্ট্রোল করতে না পেরে বলল, ভাইকে ভাই ডাকবো না তো কি ডাকবো আজব? এতক্ষণ শান্ত মেজাজে কথা বললো প্রাণেশ্বর এই ভাই ভাই ডাক শুনে প্রচন্ড রাগ হলো অনির্বাণের। সে ধরে রাখা হাতটা শক্তভাবে চেপে রেখে রাগকে সামলে নিয়ে একটু নাটকীয় ভঙ্গিতে বলল, যখন ভাই ছিলাম তখন ভাই রেখেছিস, এখন তো আর ভাই নই, এখন অন্য কিছু ডাক। প্রাণেশা ভ্রু কুঁচকে বলল, অন্য কিছুটা আবার কি? জান, বেবি, ডার্লিং, সুইটহার্ট, মাই লাভ, এইসব। ওরে বাবা, এসব ডাকতে হবে? হ্যাঁ, এইসবও যদি না পারিস তাহলে ডাকবি ওখো, শুনছো? এই ডাকে একটা আদর আদর ফিলিংস লুকিয়ে আছে। প্রাণেশা দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে খিটমিট মেজাজে বলল, খেয়ে দিয়ে তোর কাজ নেই আমার? বাংলা সিনেমার ডায়লগ দি, যাও তো এখান থেকে, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। অনির্বাণকে এড়িয়ে দ্রুত পায়ে বিছানা ছেড়ে ওয়াশরুমে যেতে চাইল প্রাণেশা। অনির্বাণ বলল, একটু দাঁড়াও। পিছনে ফিরে প্রাণেশা বলল, কি? অনির্বাণ কাছে এলো, মুখোমুখি দাঁড়িয়ে প্রাণেশাকে বেকায়দায় ফেলতে বলল, গত রাতে যে স্পেশাল গিফটটা দিলাম, রিটার্ন গিফট দিবি না? যেহেতু চলেই যাচ্ছি, একটা কিছু তো গিফট দিতেই পারিস। প্রাণেশার দম আটকে আসার জোগাড় হলো। দু হাতে নিজের পরনের জ্যাগিংস খামচে ধরে বলল, আমার কাছে কিছু নেই। যা আছে তাই দে। কি আছে? অনির্বাণ আরেকটু কাছে এসে মাথা ঝুঁকিয়ে দু হাতে প্রাণেশার দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিঃশ্বাস পরিমাণ দূরত্ব থেকে বলল, গুড বাই কিস। এমন আবদার শুনে ভিমডি খাওয়ার জোগাড় হলো প্রাণেশার। চরম বিস্ময় নিয়ে দ্রুত পা পিছিয়ে যেতে চাইল। হাত দুটো বাঁধা থাকার কারণে পিছনে যেতেও পারল না। অনির্বাণ তাকে নিজের দিকে টেনে দু হাতের ফাঁকে আগলে নিয়ে বলল, আমি চাইলে তোকে সঙ্গে নিতে পারতাম, কিন্তু এক্ষুনি তোর মনের উপর জোর দিতে চাইছি না। ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। তুই আমার স্ত্রী প্রাণেশা, তাই তোর প্রত্যেকটা ইচ্ছা অনিচ্ছার মূল্য আমি দিব। বিয়ের আগে অবধি তোকে নিয়ে এরকম ফিলিংস আমার ছিল না। অন্য সব কাজিনদের মতোই তোকে দেখে এসেছি, কিন্তু যখন কবুল বললাম তখনই আবিষ্কার করলাম তুই আমার আত্মার চেয়েও আপন কেউ হতে যাচ্ছিস। আমি জানি যা কিছু হয়েছে সেসব তোর ইচ্ছের বিরুদ্ধেই হয়েছে, তবু এই সম্পর্কটাকে আমি ভুল বা বোঝা ভাবতে পারছি না, আর এই জন্যই ভাঙ্গন আমি চাইছি না। তবে তুই যদি চাস সেটাও করব। প্রাণেশা ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়।
কথার কোনো উত্তর দিতে পারল না। এর মধ্যেই হাতের বাঁধন ঢিলে হয়ে এলো। তার থেকে খানিকটা দূরে চলে গেল অনির্বাণ। ঘড়িতে সময় দেখে বলল, 9:30 বাজে, আর আধা ঘন্টার সময় আমি আছি। কিছু বলার থাকলে এই সময়ের মধ্যে বলে ফেল। ঢাকায় ফিরে গিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লে এত সহজে আর এমুখো হব না। প্রাণেশাকে পর্যাপ্ত সময় স্পেস দিয়ে স্টাডি টেবিলের সামনে রাখা চেয়ারে বসে ফোন হাতে নিয়ে তাতে চোখ ডুবিয়ে অনির্বাণ বলল, আধা ঘন্টা বেশি আমি 1 সেকেন্ডও বসবো না। ধপ করে বিছানায় বসে দু হাতে নিজের মাথা চেপে ধরল প্রাণেশা। আধা ঘন্টায় কি সিদ্ধান্ত জানাবে? কি বলবে? সে সম্পর্ক ভেঙে দিতে চায়? আসলেই কি চায়? সম্পর্ক নিয়ে মনের ভেতরে যেসব ভীতি, সেটুকুর কারণেই তো বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে ভীষণ ভয় হতো তার। এর মধ্যে কোনো কাজকর্ম পারে না, বিয়ে হলেও ঘর সংসার যে তার হবে না এইটুকু সে নিশ্চিত ছিল। স্বামী সংসার কেমন হয়, বিবাহিত জীবনে কত জ্বালা যন্ত্রণা হয়, সেটা নিজের বাবা মা ও বন্ধু বান্ধবদের বিয়ের পরবর্তী জীবন দেখে বোঝা হয়ে গেছে তার। এই জন্যই এরকম পরিস্থিতিতে জড়াতে চায়নি সে, কিন্তু ভাগ্য তাকে জড়িয়ে দিল, তাও আবার অনির্বাণের সাথে। প্রতিটা মিনিট যত এগোচ্ছে প্রাণেশা এসব জটিল ও কঠিন সব বিষয়াদি নিয়ে ভেবে যাচ্ছে। সিদ্ধান্ত নিতে হিমশিম খেতে শুরু করেছে সে। সবকিছুর পরেও দুদিনের এই সম্পর্ককে যে অভিজ্ঞতা হয়েছে সেটুকুর ছাপ এখনো তার মনের সর্বত্র জুড়ে আছে। চাইলেও দূরে সরানো যাচ্ছে না। সে দু হাতে মুখ থেকে ভাবতে লাগলো কি করবে। এত সব ভাবনার ভিড়ে সেকেন্ড মিনিট পেরিয়ে গিয়ে অনির্বাণের দেওয়া নির্দিষ্ট সময় দ্বারে এসে পৌঁছাতে লাগলো মিনিটের কাঁটা। এখনো 30 সেকেন্ডই বাকি ছিল। সময় দেখে উঠে দাঁড়ালো অনির্বাণ। একবার প্রাণেশার দিকে তাকালো, তারপরেই ফোন পকেটে রেখে দুটো হাতও গুজে রাখলো সেথায়। ম্লান মুখে বলল, গুড বাই। কয়েক পা হেঁটে দরজার সামনে দাঁড়ালো অনির্বাণ। পিছন থেকে প্রাণেশা বলল, দাঁড়াও। দৌড়ো দৌড়ো বুকের সামনের দিকে পা ফেললো প্রাণেশা। মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুমি কি সত্যিই চাও এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হোক? অনির্বাণ বলল। মিথ্যা মনে হওয়ার কারণ? প্রাণেশা ঢোক গিলল। বুকের ভেতর ধরপড় করছে, কথা আসছে না। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আসলে আমার একটু সময় চাই। কতদিন? ঠিক বোঝাতে পারছি না। ঠিক আছে, যখন বুঝতে পারবি তখন ফোন করে বলিস। এখন আসছি। অনির্বাণ চলে যেতে চাইলে প্রাণেশা তার হাতের বাহু আঁকড়ে ধরে। সাহস নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে কিছু বলার চেষ্টায় মনে মনে কথা গুছিয়ে নিতে চায়। অনির্বাণ বলল, কিছু বলবি? উপর নিচ মাথা নেড়ে প্রাণেশা বলল, হ্যাঁ। কি? একটু আগে কি বলছিলে তুমি? কাপা কাপা গলায় এইটুকু বলে থেমে গেল প্রাণেশা। অনির্বাণ বলল, কোথায় কি বললাম? বলেছিলে কিছু একটা। সরি, মনে করতে পারছি না। প্রাণেশা মনে সাহস ধরে রেখে বলল, চোখ বন্ধ করো। কেন? দরকার আছে। কেনর উত্তর না দিলে চোখ বন্ধ হবে না। সময় নষ্ট করো না তো, চোখ বন্ধ করতে বলেছি, বন্ধ করো। করব না, চোখ খোলাই থাকবে। কি বলতে চাস বল। একদম চোখে চোখ রেখে বলবি। প্রাণেশা বিপদেই পড়ল, কিন্তু ভয়ের দাঁড় ধারল না। যেভাবে সাহস নিয়ে কাছে এসেছিল সেভাবেই সাহস নিয়ে দু হাতে অনির্বাণের গলা জড়িয়ে ধরে, নিচের দিকে নামিয়ে অশ্বধর দখল করে নিল সে। ব্যাপারটা ঘটলো মাত্র কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে। প্রথমে এই স্পর্শ থমকালো অনির্বাণ, পরক্ষণে এই মহামূল্যবান মুহূর্তটাকে স্মৃতির পাতায় বন্দি করতে নিজেও তাকে আঁকড়ে ধরল। সময় কোন দিক দিয়ে কত মিনিট অতিক্রম করলো কেউই সেটা খেয়াল করলো না। দীর্ঘক্ষণ পর মুক্ত বাতাসে শ্বাস নিতে কপালে কপাল ঠেকিয়ে প্রাণেশা বলল, তুমি গুড বাই কিস চেয়েছিলে। অনির্বাণ হেসে উঠল, দুষ্টুমি করে বলল, হুট করে এত কাছে এলি কেন? এখন তো তোকে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হবে আমার। থাকবো কি করে আমি? প্রাণেশা মন খারাপে সুরে বলল, আমাকে একটু সময় দাও প্লিজ। দুষ্টুমি রেখে সিরিয়াস হলো অনির্বাণ। দু হাতের পাতায় প্রাণেশার ঘুমো ঘুমো মুখশ্রী আগলে নিয়ে কপালের মধ্যিখানে ভরসার ন্যায় ঠোঁট ছুঁয়ে বলল, নিচে আয়, একসাথে নাস্তা করব। অনির্বাণ আগে নিচে এলো। তার 15 মিনিট পরে প্রাণেশা এলো। নাস্তা খেতে বসার পর রূপকথা আর চোখে দুজনের দিকে তাকিয়ে চোখ নাচিয়ে প্রাণেশার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, মিটমাট হয়েছে? প্রাণেশা কেসে উঠল। দৌড়ে পালাতে চাইলে অনির্বাণ তাকে আটকে দিল। আবারও চেয়ারে বসালে রূপকথা শব্দ করে হেসে উঠে বলল, কিরে, তুই লজ্জা পাচ্ছিস? প্রাণেশা অসহায় কণ্ঠে বলল, ভাবি প্লিজ। সবাই নাস্তা খেয়ে যে যার কাজে চলে গেছে সেই সকালে। বাকি ছিল পিচ্চি দুটো আর রাফিয়ান ও রোদওয়ান। তারাও আজ সুযোগ পেয়ে বেলা অবধি ঘুমিয়েছে। এখন উঠে এসে নাস্তা করছে। দুলাভাইকে দেখে আবারও রাফিয়ানের গতকালকের মতোই অনির্বাণকে খ্যাপানোর চেষ্টায় পড়ল।
সোনাপু, দুলাভাই তো কাল খুব গলা উঁচিয়ে বলছিল তোমাকে কিছু একটা গিফট দিবে। কি দিয়েছে দেখি? সুন্দর কিছু? দামি কিছু? সব গিফট আর টাকা দিয়ে কিনতে হয় না, এটা এদেরকে কে কে বোঝাবে। লজ্জায় যেন আজ তার নাই হওয়ার দিন শেষ। আশ্চর্য, তার এত লজ্জা এলো কোথা থেকে? আগে তো এমন ছিল না। সবই অনির্বাণের স্পেশাল গিফটের ফল। ধুর, সকালটাই মাটি। এমন কিছু বিড়বিড়িয়ে প্রাণেশা তার ভাইকে বলল। তুই দেখে কি করবি? কেন? দেখলে দোষ কি? সব গিফট সবাইকে দেখাতে হয় না, তোদের এসব দেখতে হবে না। আমি ওটা লুকিয়ে রেখে দিয়েছি। মুখ ভেঙালো রাফিয়ান। খাওয়ার মুখে তুলে অভিমানী একখানা ভাব দেখালো। রাদিন বলে, সত্যি মেজো ভাইয়া তোমাকে গিফট দিয়েছে? প্রাণেশা কাট কাট গলায় বলল, হ্যাঁ দিয়েছে তো। আমাকে দেখো না সোনাপু। একবার বলেছি না তোদের সব দেখাতে হবে না? কথা কানে যাচ্ছে না? ধমক খেয়ে কেঁপে উঠল রাদিন, তবুও আগ্রহী মেজাজে বলল, দেখলে তোমার জিনিস আমি নিয়ে নিব না কি? গিফটুস মেয়ে। প্রাণেশা হা হয়ে তাকিয়ে রইল। রামিসা বলল, একবার দেখাও না সোনাপু, আমিও চাচুকে বলবো আমাকেও একটা গিফট দিতে। ওদের সবার আগ্রহ দেখে প্রাণেশার মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। বলল, কি দিয়েছে জানতে চাস তোরা? সবাই উপর নিচ মাথা নাড়ল। প্রাণেশা নিজের দু হাত দুদিকে মেলে ধরে বলল, এই সাইজের একটা ঘোড়ার ডিম। রোদওয়ান ও রাফিয়ান তার দুষ্টুমিতে টের পেয়ে মুখ বাঁকিয়ে নাস্তা খেতে লাগলো। রামিসা অবাক করা দৃষ্টি মেলে বলল, সত্যি সোনাপু, এত বড় ঘোড়ার ডিম? হ্যাঁ, অনেক বড়। ডিমটা কোথায় রেখেছো সোনাপু? আমাকে দেখাও। বাগান আছে, দেখে। রামিসা সত্যি সত্যি ঘোড়ার ডিম দেখতে বাগানের দিকে দৌড় দিল। বাকিরা হো হো শব্দে হেসে উঠল। অনির্বাণ উঠে দাঁড়িয়ে মা চাচিদের থেকে বিদায় নিয়ে রাফিয়ানের সামনে এসে বলল, শালবাবু, তোর কপালেও এমন গিফট জুটবে যদি তুই আমাকে দুলাভাইয়ে ডাকা বন্ধ করিস। আর নয়তো জীবনেও গিফট তুই শুয়েও দেখতে পারবি না, সারা জীবন আইবুড়োই থেকে যাবি। রাফিয়ান চেয়ার ছেড়ে তেড়ে এসে অনির্বাণকে ধরতে যাবে, তার আগেই চিলের মতো উড়ে গেল অনির্বাণ। ব্যাকপ্যাক নিয়ে বাইকে চেপে বসলো। চাবি ঘুরিয়ে পিছনে ফিরে তাকিয়ে একবার শুধু হাসলো। প্রাণেশা তাকে বিদায় দিতে এসেছিল। হাত নেড়ে বিদায় দিয়ে ঘরে ঢুকেই রূপকথার ঠাট্টার শিকার হলো। তাকে দেখে রূপকথা দুষ্টুমির ছলে বলল, শোনা বন্ধু, তুই আমারে কলিয়ে দিও না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। অনির্বাণ চলে যাওয়ার পর এই কদিনে সম্পর্কের মধ্যে আর কোনো উন্নতি হয়নি। আগে মাঝে মধ্যে অনির্বাণ যদিও তাকে কোনো প্রয়োজনে কল করত, ছোটখাটো ঝড় তুফান হয়ে যেত, কারণ প্রাণেশা কোনো আদেশ নিষেধ শুনতো না। আর এখন নিয়মিত ফোন করলে বউ বলে ডাকা মাত্রই রেগে বোম হয়ে যায় প্রাণেশা। ঝগড়া শুরু হয় বউ শব্দটার থেকে। দিন রাত এমনই চলে। কাজের ফাঁকে ফাঁকে ফোন করলেও প্রাণেশাকে খ্যাপাতে লাগাতে বউকে ডেকে তার মেজাজের 12টা বাজিয়ে দেয় অনির্বাণ। প্রাণেশাও এই নিয়ে সারা রাত যুদ্ধ করে। সেই যুদ্ধ শেষ হয় ঘুমের মাধ্যমে। তর্ক বিতর্কর ফাঁকে কোন দিক দিয়ে যে প্রাণেশা ঘুমিয়ে পড়ে সেটা সে নিজেও জানে না। আজ সকালে বেশ কিছু ব্যান্ড ব্যাগের অর্ডার ছিল, সেগুলো সকাল 9টার মধ্যে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে আরামসে একটু ঘুমাতে চাইছিল। রাত জেগে বকবক করলে ঘুম হয় না, সারাদিন শুধু মাথা ব্যথা করে। তাই বিশ্রাম নেওয়ার জন্য রুমের দরজার সামান্য ফাঁক রেখেই বিছানায় শরীরটা হেলিয়ে দিয়েছিল প্রাণেশা। আচমকাই সপাত সপাত শব্দে কানের ভেতর ভন ভন শুরু হলো। শব্দটা একধারে আসাতে ঘুম উড়ে গেল তার। লাফ দিয়ে বিছানায় বসতেই তার থেকে ঠিক কয়েক ইঞ্চি দূরে আবারও সপাং সপাং শব্দ হলো। চোখে মুখে বিস্ময় নিয়ে প্রাণেশা বলল, তোমাদের কোনছি কেন? আর ওইগুলো ধরেছো কেন তুমি? রাদিন, রামিসা শয়তানি করছিল? অনির্বাণ কোমরে হাত রেখে বলল, ওরা শয়তানি করেনি, শয়তানি করেছিস তুই। 6টায় ফোন করে বলেছি 10টার মধ্যে রেডি হয়ে বসে থাকবি, আমি এসে তোকে ক্যাম্পাসে নিয়ে যাব। এখনও বিছানায় ছাড়িসনি কেন? এখন তো এই কুঞ্চির বাড়ি তোর পিঠেই পড়বে। প্রাণেশা রীতিমতো আটকে উঠল। তার কুঞ্চি দিয়ে তাকে মারবে ভাবা যায়? সে ঘুমো ঘুমো চোখে চিবিয়ে চিবিয়ে বলল, এত বড় সাহস আমার কঞ্চি দিয়ে আমাকেই ভয় দেখাচ্ছে। আজ তোমাকে আমি টাকলু বানিয়ে ছাড়বো। চুল ধরে টান মারতে এগিয়েছিল প্রাণেশা। এর মধ্যেই হাতে থাকা এক গোছ কুঞ্চি আগের মতোই একদম প্রাণেশার গা ছুঁয়ে বিছানায় আঘাত করলো অনির্বাণ। ভয় পেয়ে দুপা পিছাতে গিয়ে দড়াম করে বিছানায় পড়ে গেল প্রাণেশা। হাত বাড়িয়ে তাকে ধরতে গেলেও অনির্বাণ তার উপরেই পড়ে গেল। একসাথে বিছানার এক পাশে থাকা নড়বড়ে তক্তা ভেঙে নিচে পড়ে গেল দুজনে। অনির্বাণ সোজা হয়ে দাঁড়িয়ে ঘর কাঁপিয়ে হেসে বলল, বেশ হয়েছে, কোমর ভাঙলো কিনা দেখ। হাত বাড়িয়ে অনির্বাণ তাকে তুললও না। আর কুঞ্চি হাতে নিয়ে প্রাণেশার ভোতা হওয়া মুখটা দেখলো।
প্রাণেশা কোনো মতে হাতে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সারাক্ষণ বউ বউ করো, এখন যে বউ পড়ে গিয়ে হাতে ব্যথা পেলো, তাতে তোমার একটুও কষ্ট হলো না? অনির্বাণ হেসে উত্তর দিল, না হলো না, এমনিতেই টানা কয়েক ঘন্টা ড্রাইভে আমি যথেষ্ট ক্লান্ত শোনা। এখন ঝটপট সব কিছু গুছিয়ে নে আগে।